circuit breaker time check. আসসালামু আলাইকুম। বাণিজ্য সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খান মোহাম্মদ সালেক। দেখতে দেখতে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পা রাখল দিগন্ত টেলিভিশনের সংবাদ ভিত্তিক ব্যতিক্রমী আয়োজন বাণিজ্য সংবাদ। গত এক বছরে আমরা চেষ্টা করেছি দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, বিশেষ করে কাঁচা পণ্য ভিত্তিক শিল্পের উদ্যোক্তাদের নিয়ে আসতে, যারা তিল তিল করে সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতিকে। রংপুরের মঙ্গা পীড়িত এলাকায় নীল চাষ করে স্বাবলম্বী হওয়া মানুষদের নিয়ে কথোপকথন এবারে মূল আয়োজন। দেখছেন বাণিজ্য সংবাদ, সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। নীল চাষ নিয়ে কলঙ্কিত ইতিহাসের অধ্যায় পাল্টে দিয়েছেন রংপুরের পল্লী চিকিৎসক ডাক্তার নিখিল চন্দ্র রায়। এক সময়কার অভিশাপ নীল যে এই সময়ে এসে আশীর্বাদ হয়ে দেখা দেবে তাও হয়তো কেউ জানতো না, এর জানান দিলেন এই চিকিৎসক। গত এক বছর ধরে এই খবর মিডিয়াতে এসেছে, এরপর থেকে উন্নতি ঘটছে তার। রংপুর থেকে নীল চাষের ইতিহাস পরিবর্তনের খবর পাঠিয়েছেন সরকার মাজহারুল মান্নান, জানাচ্ছেন ইব্রাহিম খলিল। গত বছর এই দিনে পল্লী চিকিৎসক নিখিল চন্দ্র রায়ের নীল চাষ নিয়ে প্রতিবেদন প্রচার করে দিগন্ত টেলিভিশন। এরপর পার হয়েছে একটি বছর। ডাক্তার নিখিল জানান, তার এই নীল চাষ যে মঙ্গা মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে পারে একসময় কেউ বিশ্বাস করতে চাননি, কিন্তু তার কার্যক্রম মিডিয়াতে প্রচার হওয়ায় দৃশ্যপট দ্রুতই পাল্টে যায়। আমি আলু চাষ করার পরে মাল লাগাচ্ছি বুঝছেন, এখন মনে এখন এই পাতা আগালটা বিক্রি হয় বুঝছেন নীল করার জন্য, আর এই যে গোড়াটা মানে এখন পাতিতে মানে জমি বের করে। দিন দিন সবাই বৃদ্ধি পাচ্ছে, কেন এই যে নীল খড়ি এটা বিক্রি আছে, আর টাকাটা বিভিন্ন পার্টি এসে নিয়ে যায়। একটা কাটা দিলাম, এক পার্টি নিয়ে গেল, ফির দ্বিতীয় কাটা দিলাম, আর এক পার্টি নিয়ে গেল। রংপুরের মতো একটি অভাবী এবং অবহেলিত জায়গায় হারিয়ে যাওয়া এই নীল চাষটি আমি এখানে পুনরায় শুরু করি এবং এই এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা হলো এই রংপুর অঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে দেওয়ার। সেই স্বপ্ন আমার পূরণ করেছে দিগন্ত টেলিভিশনের সংবাদ ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশ ও বহির্বিশ্বকে আমার এই নীল চাষের প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে। এই ধারাবাহিকতায় আমার এই স্বপ্ন নীল চাষ এখন নীল শিল্পে পরিণত হয়েছে। মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের আপৎকালীন ফসল নীল চাষের এই উদ্যোক্তা জানান, গত এক বছরে তার শিল্পে আমূল পরিবর্তন এসেছে। এগিয়ে এসেছে আরো অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান। দিগন্ত টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠান প্রচার হওয়ার পর আমাদের স্থানীয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের আর্থিক সাপোর্ট দেন এই নীল চাষটাকে বাড়ানোর জন্য, যাতে আমরা নীল শিল্পে পরিণত করতে পারি আমার এই প্রতিষ্ঠানটিকে। পানি উন্নয়ন বোর্ডের যে অপরিত্যক্ত জমিগুলো আছে, যে অব্যবহৃত, সেই জমিগুলো লিজ দেওয়ার ব্যাপারে আমরা পানি উন্নয়ন কর্তৃপক্ষের নিকট অ্যাপ্লিকেশন করি এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটা তারা সাড়া দেয়। এই নীল চাষকে এগিয়ে নেওয়ার জন্য ডাক্তার নিখিল চান অনাবাদি খাস জমি। বললেন, এই জমি পেলে তিনি প্রমাণ করতে চান পরিত্যক্ত জমির মধ্যেও কিভাবে জন্মানো যায় বৈদেশিক মুদ্রা উপার্জনের মতো মূল্যবান ফসল। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। আজ আমরা কথা বলবো নীল চাষে মানুষকে উদ্বুদ্ধকারী নিখিল রায়ের সাথে। এই নিখিল রায় ছিলেন আমাদের বাণিজ্য সংবাদের প্রথম অতিথি। আজ থেকে এক বছর আগে তার নীল চাষের কথা মানুষ জানার পর অনেক সাফল্য এসেছে নীল চাষে। সেসব সাফল্যের কথাই শুনবো আজ। জনাব নিখিল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি তো যে নীল এক সময় আমাদের জন্য অভিশাপ ছিল, এবং এই নীল চাষের কথা নিয়ে অনেক নাটক, অনেক গল্প, অনেক কিছুই হয়েছে, অনেক গান হয়েছে, এবং নীল চাষিদের উপর যে কি নির্মম অত্যাচার করতেন সেই কথা মনে পড়লে এখন অনেক প্রবীণ কৃষক, অনেক বর্ষিয়ান কৃষকের শরীর এখন শিউরে ওঠে। সেই নীল চাষকে আপনি একটা সাফল্যের দিকে নিয়ে এসেছেন এবং মানুষের জন্য একটা আশীর্বাদ বয়ে এনেছেন। তো এক বছর আগে আপনার এই নীল চাষের যে অবস্থা ছিল আর এক বছর পরে এই সময়ের মধ্যে আপনার আজকের অবস্থান কেমন? আমার আজকের অবস্থানটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। আমার নীল চাষটা প্রথমে কেউ জানতো না, এরপর যখন মিডিয়া আসলো
বিশেষ করে দিগন্ত টেলিভিশনের মাধ্যমে এটা প্রচার হয়ে গেল সারা বিশ্বে। তখন বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসা যাওয়া শুরু করলো দেখার জন্য। এরপর এটা মার্কেটিংটা আমার বেড়ে গেল এবং বিভিন্নভাবে আমি এটার একটা সহযোগিতা পাচ্ছি। আপনি এই যে নীল চাষ করছেন, দেশের চাহিদা অনুযায়ী আপনি দেশে সরবরাহ করছেন, দেশের বাইরে কি আপনার এই রংপুর অঞ্চলের নীলের কোনো চাহিদা আছে? হ্যাঁ, অনেক বেশি পরিমাণে আছে। যেমন আমরা নেপালে এটার স্যাম্পল পাঠিয়ে দিচ্ছি, ওরা আমাদের এই নীলটা পরীক্ষা করতেছে এটার ডিস্টেন্সটা কিরকম। আর কোন দেশ, মেক্সিকোতেও তো মনে হয় আপনারা স্যাম্পল পাঠিয়েছেন, কোন দেশ থেকে এখনো আপনারা কোনো সাড়া পাননি? জি। আচ্ছা, আর আপনি যখন দিগন্ত টেলিভিশনে 1 বছর আগে এসেছিলেন, এরপরে আপনার আরো বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় আপনার এই নীল চাষ নিয়ে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে। তো তখন ছিল শুধু গঙ্গাচড়ার মানুষ, রংপুরের গঙ্গাচড়া অঞ্চলের মানুষ নীল চাষ করতেন। এখন কি এই নীল চাষের পরিধি বেড়েছে, আরো এলাকার মানুষ কি নীল চাষে এগিয়ে এসেছেন? হ্যাঁ, এখন অনেক এলাকার মানুষ এই নীল চাষে এগিয়ে আসছে, যেমন কিশোরগঞ্জ, নীলফামারী, জলঢাকা, বদরগঞ্জ, এই সমস্ত এলাকার কৃষকরা এখন নীল চাষের উপর আগ্রহী। এই কি ধরনের জমিতে নীল চাষ হয়ে থাকে? বিশেষ করে কৃষকদের যে সমস্ত জমি অনাবাদি জমি পড়ে থাকে, সেই সমস্ত জমিতে এই নীল চাষটা তারা করছে। আপনার কি ধরনের কৃষকরা বেশি আসছেন? সব ধরনের কৃষকই আছেন, তবে গরিব যে সমস্ত কৃষক, অভাবী কৃষক, তারাই এই নীল চাষ, বিশেষ করে মঙ্গা পীড়িত এলাকার কৃষকরা বেশি আসছেন। এই নীল চাষের তো একটা মৌসুম রয়েছে, ঠিক কোন মৌসুমে আপনারা বীজ বপন শুরু করেন এবং কোন মৌসুমে আপনারা নীলটা পাচ্ছেন? এটা মার্চ থেকে এপ্রিলের মধ্যে বীজটা বপন করতে হয় এবং নভেম্বর ডিসেম্বর মাস থেকে এটা প্রোডাকশন শুরু করা লাগে। পরিচর্যার ক্ষেত্রে খরচ কিরকম আসে? ততটা খরচ নাই, শুধুমাত্র বীজটা বপন করতে যে খরচটা হয় একটা দুটা চাষ করতে, সেটাই। আপনারা বীজ উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা মোকাবেলা করছেন কি? হ্যাঁ, অনেক সমস্যার মোকাবেলা করছি। যদি এই সমস্যাটাকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটাকে সহযোগিতা করত বীজ সংরক্ষণ এবং উৎপাদনের ক্ষেত্রে, তাহলে এই সমস্যাটা থাকতো না। তা আপনার নিজের কোনো প্রশিক্ষণ আছে কিনা নীল চাষের? নীল চাষের উপর আমার নিজস্ব একটা প্রশিক্ষণ আছে, সেটা আমি পাইছি মিনোনাট সেন্ট্রাল কমিটি অর্থাৎ এমসিসি বাংলাদেশ থেকে। ওনারা আমাকে শুরুর দিকে এই নীল চাষের উপর একটা প্রশিক্ষণ দেয়। আপনি যে প্রশিক্ষণ পেয়েছেন সেইভাবে কি আপনি এলাকার লোকদের প্রশিক্ষণ দিচ্ছেন? হ্যাঁ, আমি যে প্রশিক্ষণটা পাই ঠিক সেভাবেই আমার এলাকার যে কৃষকরা আছে তাদেরকে আমি এই নীল উৎপাদন এবং এই নীলের গাছ কিভাবে বপন করতে হয় সেটা আমি শেখাচ্ছি কৃষক সম্মেলনের মাধ্যমে। আর আপনি যে কৃষকদের উদ্বুদ্ধ করছেন, তাতে আপনার কৃষকরা কেমন সাড়া দিচ্ছে? খুব বেশি সাড়া দিচ্ছে, কারণ আমি প্রথমে কৃষকদের ওখানে কৃষক সম্মেলনের মাধ্যমে বিনামূল্যে বীজ বিতরণ থেকে শুরু করে সমস্ত নীল উৎপাদনের প্রসেসটা তাদেরকে ওখানে জানিয়ে দিচ্ছি। আপনার এই নীল তৈরি করার প্রক্রিয়াটা কি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? নীল তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে, প্রথমে নীল গাছ বপন করার 90 দিন পর যখন পাতাটা মেচুড হয়ে যায় অর্থাৎ নীল পরিপূর্ণ হয়, তখন এই পাতাটা সংগ্রহ করে পানির মধ্যে রাখতে হয় 24 ঘন্টা। ওখান থেকে পরের দিন এই পানিটা সংগ্রহ করে যে বিশেষ একটা ড্রামে ঝাঁকুনি দিয়ে, ওই ঝাঁকুনির পানি যখন ফেনা হয়, সেই ফেনাটা একটা চৌবাচ্চার মধ্যে রেখে অথবা বাঁশের খাঁচার মধ্যে মার্কিন কাপড়ের উপর রেখে পরের দিন ওখান থেকে যে তলানিটা জমে সেটাই হচ্ছে এই নীল। আচ্ছা, এই নীলটা তো আপনারা তৈরি করছেন গাছের পাতা থেকে, গাছের বাকি অংশ তো কাজে লাগছে, সেটা কি ধরনের কাজে লাগছে? কেউ এটা বেড়া দিচ্ছে, কেউ বা আবার এটা জ্বালানি হিসেবে ব্যবহার করছে, আবার যে কচি অংশটা ডাঁটিটা সেটা কৃষকরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ এই নীল গাছটা মানে নীল চাষ করে মানুষ শুধু নীলই পাচ্ছে না, পাশাপাশি লাকড়ির জ্বালানি সমস্যারও সমাধান হচ্ছে এলাকার মানুষের। অনেকে আবার এটা দিয়ে বেড়া দিচ্ছেন, আবার সার হিসেবে ব্যবহার হচ্ছে। আপনি এই নীল চাষের সম্ভাবনা কতটা দেখেন? একসময় তো মানুষ নীল চাষের কথা মনে করলেই মনে করতো যে আমাদের উপর একটা অত্যাচার নেমে আসলো, এখন তো সেটা সেই অবস্থা নেই। এই পরিস্থিতিতে আপনি দেশের নীল চাষের সম্ভাবনা কতটা দেখছেন? বিশেষ করে আমাদের এই বাংলাদেশের রংপুর অঞ্চলে এই নীল চাষের সম্ভাবনাটা একেবারেই বেশি। এই অঞ্চলে যদি এই নীল চাষ সরকারি কোনো সহযোগিতার মাধ্যমে চাষাবাদ করা হয়, তাহলে এই নীল শিল্পে পরিণত হয়ে যাবে আমাদের এই রংপুর অঞ্চল, এবং এই অঞ্চলের এই নীলের সম্ভাবনাটা খুবই বেশি।
আর এতই বেশি যে সারা রংপুরে যে অভাবী মানুষগুলো আছে তাদের এই নীল চাষের উপর যে কর্মসংস্থানটা সৃষ্টি হবে, এতে করে ওখানকার মানুষ খুব স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবে। আপনি তো অনেক দিন হয়ে গেল নীল চাষ করছেন এবং অনেক লোক এগিয়ে এসেছেন যারা অর্থনৈতিকভাবে খুবই নাজুক অবস্থায় ছিলেন, তারা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। সব মিলিয়ে এই নীলকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নীলকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে রংপুরে এই নীল শিল্পটা যেন প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অভাবী মানুষগুলোর পাশে। আপনি 1 বছর আগে আমাদের দিগন্ত টেলিভিশনে এসেছিলেন এবং এরপরে আপনি বলেছেন অনেকেই জেনেছে আপনার এই নীল চাষ সম্পর্কে, অনেকেই এগিয়ে এসেছেন আপনাকে সহযোগিতা করার জন্য, বিসিক এগিয়ে এসেছে, ব্যাংক এগিয়ে এসেছে। তো এই দিগন্ত টেলিভিশন বাণিজ্য সংবাদ, যেখানে আপনি শুরু করেছিলেন বাণিজ্য সংবাদের অতিথি হিসেবে, সেই বাণিজ্য সংবাদ আজ 1 বছর পূরণ করলো। আপনার এই বাণিজ্য সংবাদ এবং দিগন্ত টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশা কি? দিগন্ত টেলিভিশনের কাছে আমার প্রত্যাশা হচ্ছে এরকম যারা ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের সুবিধার কথাগুলো দেশবাসীর কাছে তুলে ধরার জন্য, এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দিগন্ত টেলিভিশনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমার যে স্বপ্নটা ছিল নীল চাষকে নিয়ে, সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন করে দিয়েছেন দিগন্ত টেলিভিশন। আমরা আশা করব যে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হবে এবং শুধু রংপুর অঞ্চল নয়, সারা দেশেরই দরিদ্র মানুষ নীল চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং এভাবেই দেশের অর্থনীতিও একদিন চাঙ্গা হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম নীল চাষে মঙ্গা পীড়িত মানুষকে উদ্বুদ্ধকারী ডাক্তার নিখিল রায়ের সাথে। গত 1 বছরে আমরা কতটুকু করতে পেরেছি তার বিচার করবেন দর্শকরা। তবে আমরা চেষ্টা করেছি যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সামান্যতম হলেও অবদান রাখছেন তাদের কথা বলতে। এতে একজন উদ্যোক্তাও যদি অনুপ্রাণিত হন, এগিয়ে চলার পথ খুঁজে পান, তাহলে সেটাও হবে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক। যে দেশে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, রয়েছে মেধা, সেই দেশ কেন পিছিয়ে থাকবে? ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার সম্মিলিত প্রয়াসই এদেশকে একদিন এগিয়ে নেবে। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বিশ্ব দরবারে। আপনারা ভালো থাকুন, দিগন্তের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।